আসসালামু আলাইকুম। আমার পরীর বউ, কোনো ছেলে যদি বিয়ের পরে জানতে পারে তার বিয়ে করা মেয়েটি মানুষ না, তাহলে কেমন লাগবে? ঠিক তেমনই লাগছে কাব্য। রুম থেকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখছে রান্নাঘরে কাজ করা পরীকে। মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। মা তো বলেছিল প্রেমের বিয়ে মানবে না, তাহলে এই পেতনিকে মানলো কেন কে জানে, মনে মনে বলল কাব্য। হঠাৎ দেখে পরী চা নিয়ে আসছে। কাব্য দ্রুত দরজায় বন্ধ করে একটা তসবিহ নিয়ে বিছানার উপরে উঠে যায়। বিছানার এক কোণায় দাঁড়িয়ে তসবিহ গুনতে থাকে চোখ বন্ধ করে। চোখ খুলতে দেখে পরী তার সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না করেছেটা কি। তুমি ওইখানে কি করো পরী? আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন। কি বিয়ে তো তুমি করতে চেয়েছিলে, আপনি চাননি? আমিও চেয়েছি তো। আপনি বলেননি আপনি মানুষ? আমি তো কতবার বলেছি আমি পড়ি। আরে আমি কি জানতাম নাকি আপনি সত্যি বলছেন? আমি ভাবলাম আপনি সুন্দর দেখে নিজেকে পড়ি বলেন, আর আপনার নামও তো পড়ি। বাদ দাও, আবার যা হবার হয়েছে। শেষ পর্যন্ত একটা পেতনিকে বিয়ে করলাম। ও হ্যালো, পেতনি নয় পরী। রাখেন, আপনার পেতনি হন বা পরী, মানুষ তো না, তাতে কি? যান এখান থেকে। যাব না। আমার রাগ উঠবে না কেন? কি করবে? কেঁদে দেব? হায়রে আমার বীর পুরুষ, নিন চা। পরী চা রেখে হাসতে হাসতে চলে যায়। কাব্য ভয়ে ভয়ে নাবে উকি দিয়ে দেখে গেছে কিনা। তারপর চা বারান্দা দিয়ে ফেলে দেয়। তারপর দ্রুত রেডি হয়ে কাজে চলে যায়। যদিও ছুটি নিয়েছিল, তাও এখন ভয়ে যাবে। রুম থেকে বেরিয়ে মায়ের কাছে যায়। গিয়ে পকেট থেকে একটা তাবিজ বের করে মাকে দেয়। এটি কি সুরক্ষার জন্য? কিসে? রাখো, বলা তো যায় না, তখন তোমাকে ভিজে খেয়ে ফেল। কে? পেতনি। কি? আমি কাজে যাচ্ছি বলেই কাব্য বেরিয়ে যায়। পরী হাসতে হাসতে রান্নাঘর থেকে বের হয়। কাব্যুর মাও হাসছে। কি হলো ও আজ? কিছু না মা, সকাল সকাল ঘরে মুভি দেখছিল ও, বলে দুজনে হাসতে। সারাদিন কেটে যায়। কাজ শেষ করে ফেরার সময় একটা ফুলের দোকান এর সামনে দাঁড়িয়ে কাব্য ইচ্ছে ছিল বিয়ের পর রোজ হিলি ফুল নিয়ে যাবে, কিন্তু এখন কিছুই আগের মতো নেই। ভেবে হাঁটা শুরু করে। বাসায় গিয়ে দরজায় টোকা দিতে দরজা খোলে পরী। পরী কি যেন খাচ্ছিল। কাব্য চোখ বড় হয়ে যায়। দ্রুত বাসা ঢুকে মাকে খুঁজতে থাকে। তখনই মা রুম থেকে বের হয়। কিরে এলি? মা তোমাকে খাইনি। কাব্য, উফ, তুমি চলো তো। পরী কাব্যকে টেনে নিয়ে যায়। বিছানার বসিয়ে দরজায় আটকে দেয়। কি হচ্ছে সব? পরী, প্লিজ আম্মুকে খাবেন না। কাব্য, চুপ, না হলে তোমাকেও খেয়ে ফেলবো। আমি পরী, পেতনি না। বলেই পরী বেরিয়ে যায়। কাব্য ফ্রেশ হয়ে মন ভালো করতে বারান্দায় চলে যায়। গিয়ে অবাক, 5 দিন আগে আনা সব ফুল গাছে ফুল ফুটে আছে। কিভাবে সম্ভব? অবাক হয়ে রুমে ফিরে আসে। বিছানায় মাথা দিতেই ঘুম চলে আসে। পরী কিছুক্ষণ পরে রুমে এসে দেখে কাব্য ঘুমিয়ে আছে। বিয়ের পর একবারও বোকাটাকে ছোঁয়া হয়নি। পরী গিয়ে পাশে বসে কাব্যর মাথাটা কোলে নেয়। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় আলতো করে কপালে চুমু দেয়। পরের দিন সকালে কাব্যর বাসায় পরীর বাবা মা আসে। প্রথমে কিছু বলে না, পরে রুমে গিয়ে কাব্য আর পরীকে স্বপ্নের কথা বলে। কিন্তু মা সে কে? তুমি তার কথা তো আগে বলনি পরী। আজ বলবো, কারণ আমরা সবাই বিপদে আছি। পরী মা বলতে শুরু করে। অনেক বছর আগের কথা। তখন আমি আমাদের রাজ্যে ছিলাম। তখনও তোমার বাবার সাথে আমার যোগাযোগ ছিল না। আমাদের পাশে ছিল সেই খারাপ অন্ধকারের রাজ্য, যেখানে থাকতো সব খারাপ জিনের একটা জাতি। এরা আমাদের শেষ করতে চাইতো, কিন্তু পারতো না, কারণ আমাদের কাছে দুটো শক্তিশালী আংটি ছিল। রাজ্যের রাজকন্যা হওয়ার আমার হাতে একটা আংটি ছিল, আর একটা তোমার নানার হাতে। এক সময় 2 রাজ্যের মধ্যে একটা চুক্তি হয় যে কেউ কারো ক্ষতি করবে না।
এরপরে সেই রাজ্যের সাথে একটা সম্পর্ক হয়। তখনও তাকে প্রথমবার দেখেছিলাম। 5 বছরের একটা শিশু, মুখে রাগ, কখনো কথা বলেনি। সে ছিল সেই রাজ্যের এক সৈনিক, এর ভাগ্নে। রাজা তাকে দিয়ে নানা রকম কাজ করাতো। দিনভর কাজে। একদিন 2 রাজ্যের মধ্যে একটা উৎসব হচ্ছিল, সবাই আনন্দই ছিল। সে বাদে সে তখনও কাজ করছিল। সেদিন সবার কাল ছিল বলে চুপ হয়ে যান। কি হলো মা, বলো। আবার বলতে শুরু করেন। রাত বাড়তে থাকে। দুজন রাজা আনন্দেই মেতেছিলেন। হঠাৎ সেই সৈনিক ভুলে 1 গিলাস পানি রাজার সামনে ফেলে দেয়। ভুলে। রাজা প্রচণ্ড রেগে যায়। নিজের শক্তি দিয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে, আর তার উপর বিশাল পাথর ছুঁড়ে মারে, যার নিচেই সেই চাপা পড়ে মারা যায়। তখনই সেই ছেলে ছুটে আসে তার মামার কাছে। মামাকে মৃত দেখে চোখ ভিজে উঠে তার। সে মানুষ ছিল, কোনো জিন না। এটা দেখে সে রাজা হাসতে থাকে। তোমার নানা জিজ্ঞাসা করে, এটা কেন করলো? জবাবে সে রাজা বলল, এরা কীটপতঙ্গ, এর মতো, এদের মারলে কিছু হবে না বলে হাসতে থাকে। হঠাৎ সেই ছেলে বিড়বিড় করতে থাকে, প্রথম পরিবার এখন মামা আমার সাথে কেন? ছেলেটা শুনে সবাই হাসতে থাকে। তোমার নানা চেয়েছিলেন ছেলেটার কাছে যেতে, কিন্তু পারেনি। তখন রাজা হুমকি দেয় ছেলেটার বাকি পরিবার সদস্যদের ও মেরে ফেলতে। আর সাথে সাথে ছেলেটার সামনে তার মামি আর ভাইকে মেরে ফেলা হয়। ছেলেটা শুধু বসেছিল আর কাঁপছিল। সেদিন হয়তো প্রকৃতিও রেগেছিল। আকাশ কালো করে ঝড় বাতাস বইতে শুরু করে। হঠাৎ সব আলো নিভে যায়, আর সে বলে ওঠে, আমার পরিবার দুর্বল ছিল, মেরে ফেলেছ। মামা, মামি, ভাই সবাই চলে গেছে, শুধু মাত্র একটা কারণে। কেন দুর্বল ছেলেটা? রাজা হুমকি দেয় ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু তখন ছেলেটা উঠে দাঁড়ায়, আর তার শরীর থেকে বেগুনি রঙের আলো আভা বের হতে থাকে। এমন শক্তির আভা কেউ দেখেনি। আমাদের আভা সাদা, আর ওদের ছিল কালো। কিন্তু এই নতুন আভা দেখে সবাই ঘাবড়ে যায়। রাজা তারপর হুকুম দেয় তাকে মেরে ফেলতে। আর তখনই ছেলেটা চিৎকার দিয়ে ওঠে, ভয়ানক চিৎকার, কেঁপে ওঠে সব দিকে। তার শরীর থেকে বেগুনি রঙের আলো আভা দ্রুত ছুটে যায় সব দিকে। যাকে সে আভা ছুঁয়ে দেয় সে পুড়ে ছাই হয়ে যায়। রাজা আর বাকি জীবন বাঁচাতে উড়ে পালাতে থাকে। আর তখনই ছেলেটা চিৎকার করে, কেউকে বাঁচাবো না। সাথে সাথে বিশাল এক ধামাকা হয়। আমি আমাদের প্রাসাদের উপরে ছিলাম, দেখলাম এক নিমিষেই ছাই হয়ে যাচ্ছে সব, আর সেই আভা আমাদের দিকে ছুটে আসছে। প্রাণ বাঁচাতে আমি উঠতে থাকি। শেষবার পিছনে ঘুরে তাকিয়ে দেখি সেই ছেলেটা রাজার সিংহাসনে বসে আছে, হাতে বিরাট তলোয়ার। এরপর জানি না কি হয়। আমি এখানে কিভাবে আসি মনে নেই। এরপর আমি 15 বছর পর গিয়ে তোমার বাবা আর আমি সেখানে আরেকটি প্রাসাদ বানিয়ে তার মধ্যে সেই আংটি দুটি রেখে দিই। রাতে রাজ্য সুরক্ষিত থাকে। কিন্তু এখন তোমাদের সেই আংটি দুটো দিতে হবে, না হলে তোমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। মা, সেই ছেলে তো ভুল করেনি করি। আমরা তো তার সাথে কথা বলে ব্যাপারটা শেষ করতে পারি। না পরি, ওর মধ্যে শুধু রাগ ভরা, ওর মধ্যে কোনো অনুভূতি নেই। সবাই চুপ হয়ে যায়। কে চাই কেন? কিছু মাথায় আসছে না, কিন্তু সে চলে এসেছে এটাই নিশ্চিত। এরপরে পরীর কাব্য। পরীর বাবা মা চলে যায় সেই রাজ্য একটা বাহন করে। উপর থেকে দেখতে পায় রাজ্যের চারিদিকে কালো কাপড় পরা অনেক আবহাওয়া। সবাই বুঝে যায় সে এসেছে। প্রাসাদের সামনে নামে সবাই। প্রথমে পরীর বাবা মা ঢুকে যায়। কাব্য চারিদিকে তাকায়। পরীর কাব্যর হাত
ধরে টেনে ভিতরে নিয়ে ঢোকায় সময় পরী খেয়াল করে আকাশে কালো হয়ে আসছে। ভেতরে গিয়ে একটা গুপ্ত রুমে চলে যায় পরীর বাবা মা। কিছুক্ষণ পর ফিরে আসে একটা বাক্স নিয়ে। তারপর বাক্সটি খুলে দুটি আংটি চকচক করছে ভিতরে। পরী একটা আংটি পরানো হয় কাব্যকে পরাবে, তখনই আকাশে ঘুরে বাজ পড়ে। পরীর মা ভয় পায়, ভাবলো সে আসছে, দ্রুত কাব্যকে আংটিটি পরিয়ে। তখনই বাইরে অনেক চিৎকার শুনতে পায়। সবাই ছাদে চলে যায় আর গিয়ে দেখে চারিদিকে আগুন জ্বলছে। প্রাসাদ ঘিরে আছে সেই কালো কাপড় পরা জিনের দল। পরী, তুমি কাব্যকে রক্ষা করো, আমি আর তোমার বাবা এদের দেখছি বলে পরীর বাবা মা নিচে নেমে তাদের সাথে লড়াই করতে থাকে। ভয় পেও না, আমার জীবন থাকতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। পরী ছাদের দিকে কেউ এলে পরী তাকে মেরে ফেলে। সময় কেটে যাচ্ছে, আকাশে ভিজে বৃষ্টি হচ্ছে, তুমুল লড়াই চলছে। এক সময় একটা বড় জিন তেড়ে আসে কাব্যর দিকে, কিন্তু পরী তাকে মেরে ফেলে তার শক্তি দিয়ে। পরী, আমার জন্য জীবন দিয়ে দেবা কাব্য। পরী অবাক হয়ে কাব্যর দিকে ঘুরে তাকায়। কাব্য গালে হাত রাখে। হ্যাঁ কাব্য, জীবন দিয়ে দেব, দাও বলেই তলোয়ার দিয়ে পরীর শরীর ভেদ করে দেয়। কাব্য পরীর অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখ ভিজে আসে, টপ টপ করে ঝরে পড়ে পানি। পরীর দিকে তাকাতে গিয়ে পরীর বাবা মা কেউ মেরে ফেলা হয় সাথে সাথে। পরী কাব্যকে জড়িয়ে ধরে। খুব ভালোবাসি, তাই এই আঘাত ও কষ্ট দিচ্ছি না। কেঁদে কেঁদে কাব্য একভাবে তাকিয়ে থাকে, তারপর নিচের দিকে তাকায়। নিচে আগুন জ্বালিয়ে দেয় সবাই, সেখানে পরীর বাবা মাকে ফেলে জ্বালিয়ে দেয়। কাব্য পরীর দিকে তাকায়। পরী এখনো কাব্যকে জড়িয়ে আছে আর কাঁদছে, কিন্তু কাব্য তখন পরীকে ধাক্কা দিয়ে সেই আগুনে ফেলে দেয়। পড়ার সময় পরীর নজর কাব্যর চোখের দিকে ছিল। হয়তো ভেবেছিল তার জন্য একটু ভালোবাসা খুঁজে পাবে, কিন্তু পায়নি। আগুনে পড়ে যায় পরী, নিভে যায় বেগুনি আগুন। কাব্য ধীরে ধীরে প্রাসাদের ভিতরের দিকে যায়। ধীরে ধীরে প্রাসাদের রং কালো হয়ে যায়। সিংহাসনে বসে পরে কাব্য। ক্লান্ত লাগছে, মুখটা নিচের দিকে। আব্দুল চাচা, কাব্য। কালো কাপড় পরা বুড়ো একজন এগিয়ে কাব্যর কাঁধে হাত রাখে। আর কোনো কাজ নেই, এবার আমি বিশ্রাম চাই, খুব ক্লান্ত লাগছে কাব্য। লোকটা কাব্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। কাব্য চোখ বন্ধ করে বসে থাকে। প্রাসাদের এক কোনায় এক সেনা আর আব্দুল চাচা দাঁড়িয়ে আছে। কাব্য কেন পরীকে মেরে ফেললো সিনা? ওর কাছে ভালোবাসা এখনো কোনো মানে নেই। ক্যানসাবকে হারাবার পরও নিষ্ঠুর হয়ে গেছে আব্দুল। কে সে? আব্দুল চাচা লম্বা শ্বাস ছাড়ে। এখন থেকে মানুষের দুনিয়া থাকার সময় কাব্য একজনকে ভালোবাসত, নাম কানসাব। কিন্তু এক সময় তাকে হারায়। অনেক কেঁদেছিল পাবার জন্য, পায়নি। জীবন শেষ ভালোবাসার মানুষকে হারাবার পর পাথর হয়ে যায় কাব্য বলে সেনাকে নিয়ে প্রাসাদ থেকে দূরে একটা ধরে যায়। পাথরের দেয়াল, রক্তের দাগ, দেয়াল ফাটা, এগুলো ওর রক্ত আর ওই কষ্ট কমানোর জায়গা ছিল আব্দুল চাচা। এখন ওর কাছে সব আছে, ভালোবাসাটা নেই, এখনো একা বলেই আব্দুল চাচা প্রাসাদের দিকে তাকায়। ছাদে কাব্য দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ক্যানসাব বলে, বিরাট এক চিৎকার দিয়ে কাব্য চারিদিকে কেঁপে ওঠে। আব্দুল চাচা এবার সেনা। আব্দুল চাচা হেসে ওঠে, পরক্ষণে মনে ভার করে হাঁটতে শুরু করে। ওইটা কাব্যর ঘুম ভেঙে যায়। উঠে দেখে পরী বারান্দায় দাঁড়িয়ে আছে, চাঁদের আলোয় ঝলমল করছে তার মুখ আর চোখ। কাব্য ভয় পেয়ে যায়। কাব্য বিছানা থেকে উঠতেই একটা শব্দ হয়, তাতে পরী ঘুরে তাকায়। এখন পরীর চোখে রং অন্যরকম। কাব্য ভয় পেতে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে হাঁপাতে থাকে। খিদেও পেয়েছে, খেতে হবে। রান্নাঘরে গিয়ে দেখে তার জনক্য খাবার তৈরি। খাবার বাইরে রাখা, কিন্তু খাবার গরম, মনে হচ্ছে এখনই রাখা হয়েছে। কাব্য এত কিছু না ভেবে খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে রুমের দিকে যায়। উকি দিয়ে দেখে পরী শুয়ে আছে ঘুমিয়ে মনে।
হয়। ধীরে ধীরে রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে কাব্যুর ঘুম থেকে উঠে দেখে সে বিছানায় শুয়ে আছে। অবাক হয়, পরীকে খুঁজতে থাকে। দ্রুত ফ্রেশ হয়ে কাজে চলে যাবার জন্য বের হবে, তখনই পরী তাকে আটকায়। আজ ছুটি, কোথায় যাচ্ছ? কাব্যু নিজের বোকা হয়ে যায়, কিছু না বলে রুমে ফিরে যায়। যাই হোক, সারাদিন পেতনির সাথে থাকতে পারবে না, তাই সামির, ফাহিম আর তামিমকে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসে, সবাইকে সব কিছু বলে। তখন পরী দরজার বাইরে আসে আর তাদের কথা শুনতে পায়। মামা, একটা কাজ করো, আমাকে পরিচিত এক ওঝা আছে, ওনাকে দিয়ে এই মেয়েকে বা পরীকে বন্দি করি। ফাহিম: হ্যাঁ, সেটাই ভালো হয়। সামির: এটা শুনে পরীর মন খারাপ হয়ে যায়। না কাব্যু। সবাই অবাক। কেন সামির? ওকে শুধু আমি মানতে পারছি না আর বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, ভয়ও লাগে, তবুও ও আমার স্ত্রী। যদি এই কাজটা আমি করি তাহলে অন্যায় হবে, তাই এটা না করাই ভালো। ভালোবেসে ফেললি নাকি? তামিম: না, পেতনি আর মানুষের মধ্যে কিছু হয় না। বাইরে পড়ি অনেক খুশি মনে মনে। তাহলে কি করবি ফাহিম? যেভাবে দিন যাচ্ছে যাক, ওনাকে রিকোয়েস্ট করব যাতে আমার পরিবার এত ক্ষতি না করে। সবাই আর কিছু বলে না, সাধারণ আড্ডা শুরু করে দেন, চলে যায়। সন্ধ্যা, সবাই চলে যাবার পর কাব্যু রুমে বসে আছে। তখন পরী দৌড়ে এসে কাব্যুকে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। কাব্যু ভয়ে দূরে সরে যায়। আমি কথা দিচ্ছি, আমার প্রাণ থাকতে তোমার পরিবারের কিছু হতে দেব না, বলেই পরী বেরিয়ে যায়। কাব্যু অবাক হয়ে থাকে। রাতে খাবার শেষ করে কাব্যু শুয়ে পড়ে, কিন্তু পরী এখনো আসেনি। রোজ তো কাব্যুর আগে চলে আসে, আজ কোথায়? কাব্যু উঠে বারান্দার দিকে উঁকি দেয়। উনি ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ পরীর হাতে ইশারায় দিতে কাব্যু হাওয়ায় ভেসে বারান্দায় চলে যায়। আমাকে ওঝা দিয়ে বন্দি করলে না কেন পরী? কারণ পরে ছাড়া পেলে আমাকে মেরে ফেলবেন। কাব্যু: নাকি স্ত্রী বলে? আপনি আড়ি পেতে কথা শুনছি? হি হি। কাব্যু অবাক হয়ে হাসি দেখতে থাকে। আমাকে কোনো ওঝা ধরলে আমি আম্বু ওর ভর্তা বানিয়ে দেব। আপনার আম্মু অনেক শক্তিশালী। কাল আপনাকে অমন লাগছিল কেন? চাঁদের আলোতে এমনই লাগে মাঝে মাঝে। ও আজব তো। কি, আমায় ভয় লাগছে না কেন? কারণ তুমি ঘুমিয়ে আছো। বলতে কাব্যু লাফিয়ে ঘুম থেকে ওঠে। সকাল হয়ে গেছে। পরী রান্নাঘরে, অদ্ভুত স্বপ্ন। কাব্যু উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পরীর কেমন যেন অসুস্থ লাগতে শুরু করে। দ্রুত সে বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিনে কাব্যু রাস্তার পার হবার সময় ফোন আসে। পার হতে হতে ফোন রিসিভ করে। তখন একটা বড় ট্রাক তার দিকে এগিয়ে আসে দ্রুত। কাব্যু ভয়ে চোখ বুজে ফেলে। ট্রাকটা এত কাছে যে সরবার সময় নেই। চোখ খুলতে কাব্যু দেখলো সে রাস্তার অন্য পাশে, সামনে পরী, চোখ লাল করে ভেজা। আপনি কাব্যু? ঠ্যাস! কাব্যুকে চড় মেরে দেয় পরী, আর হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে দেয়। তারপর দ্রুত সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় কাব্যু বাসায় এসে দরজা নক দিতে মা দরজা খোলে। পরী রান্নাঘরে কাজ করছে। কাব্যুর দিকে তাকাচ্ছে ও না। কাব্যু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে যায়। পরী তার দিকে তাকাচ্ছে না। মুখ লাল হয়ে আছে পরীর। কাব্যু এদিক ওদিক করতে থাকে যাতে পরী তার দিকে তাকায়, কিন্তু তাকায় না। এবার কি করবে কাব্যু?
রাতে খাবার সময়ও পরি কাব্যর দিকে তাকায়নি। খাবারের পর কাব্য রুমে চলে যায়, পরি রান্নাঘরে। কাব্য বারান্দায় গিয়ে তামিমকে কল দিয়ে সবটা বলে। তোর জন্য ভালো তামিম। না রে, কেন জানিস উনি রাগটা ভালো লাগছে না বলে কাব্য কল কেটে দেয়। নাও বাসায় ভালো লাগছে না, চুপচাপ বাসা থেকে বেরিয়ে যায় কাব্য। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, চেনা সেই আড্ডার টয় এই বসে চা হাতে নেয়। রাত 10:30। 2 কাপ চা শেষ। দোকানের সাথে গল্প করতে করতে সময় কেটে গেছে। এবার উঠে দাঁড়ায় কাব্য। রাস্তায় পুরো ফাঁকা, দূরে একটা আইসক্রিমওয়ালা কেউ দেখা যাচ্ছে। পরীর জন্য নেবে ভাবতে থাকে কাব্য। রিকোয়েস্ট দিয়ে সাথে থাকুন। আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ায় কাব্য, কিন্তু ওর কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ তা জানে না কাব্য। একটা কাজ করা যাক, সব ফ্লেভারের আইসক্রিম হাতে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকে কাব্য। এত আইসক্রিম নিয়ে হাঁটা যায়? হিমশিম খাচ্ছে একরকম। বাসার সামনে আসতে দেখলো দরজার সামনে পরি দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। কাব্যকে আসতে দেখে পরীর মন শান্ত হয়, চুপচাপ বাসার ভিতরে চলে যায়, রুমে চলে যায়। কাব্যও রুমে যায়। আর কখনো রাস্তায় ফোনে কথা বলবো না তো কাব্য। পরি কিছু বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। কাব্য আইসক্রিম সব বিছানার উপর রাখে। দেখুন কয় আইসক্রিম আপনার জন্য কাব্য। পরি মৃদু হেসে একটা আইসক্রিম হাতে নেয়। কাব্য হেসে সামনে দাঁড়ায়। পরি দ্রুত কুঁচকে তাকায়। আইসক্রিম খাচ্ছে, তার মানে এই ক্ষমা করেছে। কাব্য আবার চুপ। পরি আইসক্রিম এক কামড় দিয়ে কাব্যর দিকে বাড়িয়ে দেয়। আরে অনেক আইসক্রিম আছে কাব্য বলে আর একটা আইসক্রিম নেয় কাব্য। আনরোমান্টিক ছাগল। পরি কি বললেন? না কিছু না, শোনো না। না আপনি কিছু বললেন। আনরোমান্টিক তো এই যাও তো। কোথায়? রুম থেকে যাও। আমি কেন যাব? তুই কে যাবি? আপনি এক্ষুনি ঘাড় মটকে দেব। কাব্য ভয় পেয়ে যায়। পরি ভয়ানকভাবে হাসতে থাকে, নকল হাসি। কাব্য ভয়ে গুটিয়ে যায়। পরি আইসক্রিম নিয়ে বারান্দায় চলে যায়। কাব্য চুপ করে দাঁড়িয়ে থাকে। পরের দিন বিকেলে কাব্য কাজ থেকে বাসায় জলদি ফেরে। বাসার সামনে আসতে দেখলো একটা ছেলে তার বারান্দার দিকে তাকিয়ে আছে। কাব্য তাকিয়ে দেখে পরি দাঁড়িয়ে আকাশ দেখছে সেখানে। কাব্যর প্রচণ্ড রাগ হয়। দ্বিতীয় গিয়ে ছেলেটার কলার টেনে ছুঁয়ে মারে দূরে। ছেলেটা কেন জানি প্রচণ্ড অবাক হয়। কাব্য বারান্দার দিকে তাকিয়ে দেখে পরি অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য ছেলেটার দিকে তাকাতে দেখলো ছেলেটা নেই। অবাক হয়ে রুমে যায় কাব্য। পরি ছুটে আসে তার কাছে। তুমি ওকে ছুলে কিভাবে? মানে? কাব্য মানত তুমি ওই ছেলেকে দেখলে কিভাবে আর ওকে মারলে বা কিভাবে? কলার ধরে। কাব্য মানুষ না জিন, আর ওকে মানুষ বা দেখতে পাবে না কি? কাব্য অদ্ভুত চেহারায় করে ফেস হতে চলে যায়। পরীর কাব্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কাব্যকে আদৌ সাধারণ কেউ কাব্য রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। পরি চুপ করে বসে আছে। আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এই বুঝি ঝড়ে পড়বে। আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পরি হঠাৎ শব্দ শুনে ঘুরে তাকায়। কাব্য দাঁড়িয়ে আছে। কাব্য বাইরের দিকে তাকিয়ে বলল, বেশ ভালো একটা আবহাওয়া বলে রুম থেকে বের হয়ে যায়। পরি ওর কথার মানে বুঝলো না, চুপ
হয়ে বসে আছে। টেবিলের উপর একটা ডায়েরি রাখা, নাম লেখা তুষার আহমেদ কাব্য। ডায়েরি খুলতে প্রথম পাতায় নজর পড়ে পরীর একটা গল্প লেখা। তার মনে পড়ি এই গল্পটা কাব্য প্রথম দিন বলেছিল। তখন কাব্য রুমে আসে হাতে 2 কাপ কফি নিয়ে। একবার ডায়েরির দিকে তাকায়, কাছে এসে কফির কাপটা এগিয়ে দেয় পরীর দিকে। পরী হাতে নেয়। বাইরে বৃষ্টি হচ্ছে। কাব্য কফি নিয়ে বারান্দায় চলে যায়। নাও, কাব্য এতটাও আনরোমান্টিক না, মনে মনে বলে পরী। নিজেও উঠে কাব্যর পাশে দাঁড়ায়। কাব্য পরীর দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয়। একটা দমকা হাওয়া ছুঁয়ে যায় দুজনকে। কাব্য কেঁপে ওঠে। পরী নিজের মতো ঠান্ডা হয়ে আছে চারিদিকে। ঝুম বৃষ্টির জন্য চারিদিকে আবছা হয়ে আছে। মনে হচ্ছে দুজন অন্য এক দুনিয়ায় আছে। পরীর কাব্যর দিকে তাকায়, মৃদু হাসি বাইরে তাকিয়ে আছে। কেমন জানি একটা মায়া কাজ করছে পরীর। নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে কাব্য কাঁধে হাত দেয়। কাব্য তার দিকে ঘুরে তাকায়। পরী ধীরে ধীরে কাব্যর গালে হাত রাখে। নেশায় পড়ে গেছে সে। কাব্য 2 পায়ে উপরে ভর করে কাব্যর খুব কাছে চলে যায়। কাব্যও কিছু বলছে না। পরী আর কিছু না বুঝে ঠোঁটটা এক করে নেয়। কতক্ষণ ধরে ছিল জানা নেই। যখন নেশাটা কাটছে তখন পরী ছেড়ে দেয়। নিজের বোকা হয়ে যায়। নিজের কাজ দেখে কাব্য হতভাগ হয়ে তাকিয়ে থাকে। পরীর লজ্জা পেয়ে দৌড়ে দেখান থেকে চলে যায়। কাব্য বোকার মতো চেয়ে আছে। কিছুক্ষণ পর আবার কফিতে চুমুক দেয়। বেশি মিষ্টি হয়ে গেছে কাব্য। সেই রাতে পরী আর কাছেও আসেনি। কাব্যও কিছু বলেনি। স্টুডেন্ট দিয়ে সাথে থাকুন। পরের দিন কাব্য ঘুম থেকে উঠে দেখে পরী তার পায়ের কাছে ঘুমিয়ে আছে। কাব্য উঠে পাশে বসে। ডাকবো না? ঘুম থেকে তোলার প্রয়োজন নেই, কিন্তু এখানে ঘুমাবে বলে কাব্য পরীকে কোলে তুলে নেয়। বিছানায় শুইয়ে গায়ে কাঁথা দিয়ে দেয়। হঠাৎ চোখ পড়ে হাতের দিকে। হাতে মেহেদি দিয়ে তুষার আহমেদ কাব্যর পরী বউ লেখা। কাব্য 2 কুচকে তাকায়, তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে পরীর আয়নার সামনে দাঁড়িয়ে আছে চুল খুলে। কাব্যর হৃদস্পন্দন বেড়ে যায়। অসম্ভব সুন্দর লাগে এইভাবে পরীকে। কাব্য অনেক কষ্টে নিজেকে সামলে রেডি হয়ে নাস্তায় টেবিলে বসে। আজ প্রথমবার সে নাস্তা করছে বিয়ের পর। পরী এসে নাস্তায় পরিবেশন। পরী বলে ওর এটাই সুবিধা। নাস্তা কখন বানানো হয় সেটাকে কখন বানায় কেউ জানে না। কাব্য নাস্তা করে বের হবার সময় দরজার সামনে দাঁড়ায়। আম্মু যাই। কাব্য সাবধানে যাস মা। বের হবে এমন সময় আরেকবার ঘুরে পরীর দিকে তাকায়। আসি কাব্য। সাবধানে যেও পরী। কিছু লাগবে? আম্মু কি কি লাগে তা আমি জানি। ও আপনার নীল চুড়ি, আচ্ছা বলে কাব্য বেরিয়ে যায়। পরী হেসে রান্নাঘরে চলে যায়। সন্ধ্যায় আবার পরীর অদ্ভুত লাগতে থাকে। কাব্যর বিপদ। পরী দ্রুত ছাদে চলে যায়। পিঠ থেকে বিশাক 2টো ডানা বেরিয়ে আসে। উড়ে চলে পরী কাব্যর কাছে এসে নেমে আসে। আড়াল থেকে দেখে কাব্য চুড়ি কিনছে। কিন্তু বিপদ কি? হঠাৎ খেয়াল করে ধীরে সেই জিন ছেলেটা কাব্যর দিকে তাকিয়ে আছে জিভ বের করে। পরী ভয় পেয়ে যায়, কারণ সে ছেলেটা অনেক শক্তিশালী আর সেও তাকে আটকাতে পারবে না। ছেলেটা ধীরে ধীরে কাব্যর কাছে এসে দাঁড়ায়। পকেট থেকে তার একটা হাত বের করে চিকেন লম্বা নখ যুক্ত হাত কাব্যর গলার দিকে এগিয়ে আসে। পরী চিৎকার দিয়ে দৌড়োয় এসে কাব্যকে জড়িয়ে ধরে। কেঁদে দেয় পরী। কাব্য কিছু বুঝল না।
কি হলো কাব্যু? পরী কিছু বলতে পারল না, কেঁদে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখে ছেলেটা দূর থেকে কাব্যুর দিকে তাকিয়ে মেরে ফেলার ইশারা করছে। এটা দেখে পরী আরো ভয় পেয়ে যায়। কাব্য পরীকে সামনে নিয়ে বাসায় ফিরে আসে। পরী এখন কাঁপছে প্রচন্ড ভয়ে। পরী কখনো এত ভয় পেতে দেখেনি কাব্য। রাতে পরী অনেক কষ্টে ঘুমায়। রাত আনুমানিক 2টা। পরীর ঘুম ভেঙে যায়। চোখ খুলতে যা দেখে তার জন্য সে কখনো প্রস্তুত ছিল না। দেখলো পাশে কাব্য ঘুমিয়ে আছে, তার বুকের উপর বসে আছে সে। ছেলেটা নিজের ভয়ানক রূপে দেখে পরীও ভয় পায়। মুখ একদম শুকনো, কোনো পশুর মতো মুখ। শরীর চিকন আর চামড়া লালচে, নখ বড় বড়। কাব্যুর দিকে তাকিয়ে জিভ বের করে আছে, যেন কোনো শিকারী শিকারকে দেখছে, তাও ক্ষুধার্ত শিকারী। পরী চিৎকার দিয়ে কাব্যুকে জড়িয়ে ধরে। সাথে সাথে কাব্যুর ঘুম থেকে উঠে যায় আর সে ছেলেটাকে উদ্দেশ্য উধাও হয়ে যায়। কাব্য উঠে দেখে পরী জড়িয়ে ধরে কাঁদছে। কাব্য ভাবল খারাপ স্বপ্ন দেখেছে, তাই কিছু না বলে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে থাকে। পরের দিন কাব্য কাজে যাবার পর পরীও তার বাবার মায়ের কাছে যায়। বাসায় ঢুকতে দেখে বাবা বসে আছে হাসি মুখে। তার বাবার মানুষ আর মা পরী। আব্বু পরী বলে কেঁদে দেয় পরী। তারপর সবকিছু বলে। সব শুনে পরীর বাবা বললেন, দেখো মা, ওই শক্তি অনেক শক্তিশালী। তোর গলায় একটা লকেট রয়েছে, এটা কাব্যকে দে, তাহলে কাব্যুর কাছে কিছু আসতে পারবে না। শুনে পরী একটু শান্ত হয়। কিছুক্ষণ পর বাসায় ফিরে যায়। বিকেলে কাব্য এসে পরী দিত কাব্যুর সামনে দাঁড়ায়। কিছু বলবেন কাব্যু? এটা পড়ো, রকেটটা দিয়ে। এটা আপনার, আমি কেন পড়ব? পড়তে বলছি। কাব্য ভয়ে ভয়ে রকেটটা নিয়ে পড়ে। ওহ, একটু দেখুন তো, আমার পিঠে কি সকাল থেকে জ্বলছে কাব্য বলে কাব্যটি শার্ট উঁচু করে। পরী অবাক হয়ে তাকিয়ে থাকে। বিশাল মুখের আঁচড়। পরীর চোখে পানি চলে আসে, তাও পিঠে হাত দেয়। কিছু নেই পরী বলে পিঠে চুমু দেয় পরী। কাব্য কুচকে বলে, কই দেখি। আয়নার সামনে উল্টো হয়ে দেখে আসলে কিছু নেই। আপনার চোখে পানি কাব্য? না, কিছু না। ও ভালো কথা। আজ আসার সময় রাস্তায় পায়েল দেখলাম, ও জোড়া নিয়ে এসেছিলাম। আমি বোনদের আসার সময় দিয়ে এসেছি, এক জোড়া নিয়ে এলাম আপনার জন্য, নিন। পায়েল বের করে হেসে পরীর কাব্য চোখের দিকে তাকায়। বাচ্চা বাচ্চা ভাবটা আছে। পরী দাও। আমি আচ্ছা। কাব্য হাঁটু হেরে বসে পরীর পায়েল পরিয়ে দেয়। কাব্য উঠতে কাব্যুর কপালে চুমু দেয় পরী। কাব্য কিছু না বুঝে একটা বোকা হাসি দেয়। কাব্য ফ্রেশ হতে চলে যায়। পরী বসে পায়েলটা দেখতে থাকে। হঠাৎ চিৎকার শুনে দ্রুত বাথরুমে চলে যায়। পরী দেখলো কাব্য এক কোনায় দাঁড়িয়ে আছে, আর নিচে একটা তেলে পোকা। কাব্য সেটা দেখছে, চিৎকার দিচ্ছে। পরী হেসে ওঠে। কাব্য লজ্জা পেয়ে যায়। আপনি এখানে কেন? যান কাব্য। পরী হেসে বের হবে তখনই ইচ্ছে করে সাবানের উপরে পা রেখে পেছনে পড়তে থাকে। কাব্য দ্রুত পরীকে ধরে ফেলে। দুজন শাওয়ারে নিচেই ভিজতে থাকে। ভেজা পরীর দিকে তাকিয়ে কাব্য যেন কোথাও হারিয়ে যায়। পরীও হাসি মুখে তাকিয়ে আছে। হঠাৎ পরীর মা। পরী দ্রুত উঠে দাঁড়ায়। আমি মা বলে বেরিয়ে যায় পরী। কাব্য জ্ঞান ফিরে পেয়ে শাওয়ার দিকে পা বাড়াতেই পা পড়ে সাবানের উপরে। আর যা হবার তাই হলো। রাতে কি স্যার? হ্যাঁ স্যার, জি 1 মাসের রেস্ট নিতে বলছে কাব্য।
কল কেটে কাব্যুর সামনের দিকে তাকায়, পায়ে ব্যান্ডিজ। 1 মাসের রেস্ট নিতে বলে গেল, তাই কাজ থেকে ছুটি নেয় কাব্যু। পরি এক হাতে জুস আর আরেক হাত কানে দিয়ে দাঁড়িয়ে আছে। কাব্যু রাগী ভাবে তাকিয়ে আছে।